মাইলস্টোনে বিমান দুর্ঘটনায় আরও 2 শিক্ষার্থীর মৃত্যু, প্রাণহানি বেড়ে 33, বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন 50 জন। নির্বাচন বিলম্বিত হলে প্রশ্নের মুখে পড়বে সরকার, মন্তব্য বিএনপি নেতাদের, সব দলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান। সবার জন্য নিরাপদ দেশ গড়তে চায় জামাত, জানালেন শফিকুর রহমান। আওয়ামী লীগের চ্যাপ্টার ক্লোজ করেই উঠে এসেছে এনসিপি, বললেন হাসনাত। এবং অস্থিরতা কাটছে না নিত্য বাজারে, বাড়তি দামে চাল স্থিতিশীল হলেও চড়া সবজি মাছ তদারকি না থাকার অভিযোগ। আসসালামু আলাইকুম, সবাইকে মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, সঙ্গে আছি আমি আব্দুর রউফ। এবার বিস্তারিত। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধ বিমান বিধ্বস্তের ঘটনায় আরও 2 শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। সরকারি হিসেবে এ নিয়ে প্রাণহানি বেড়ে 33। জাতীয় বার্ন ইনস্টিটিউট চিকিৎসাধীন 40 রোগীর মধ্যে 5 জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে প্রতিষ্ঠানটির ভারপ্রাপ্ত পরিচালক। মাহবুব হাসান রিপনের প্রতিবেদন। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধ বিমান বিধ্বস্তের ঘটনায় দীর্ঘ হচ্ছে মৃত্যুর মিছিল। সকাল 9:30টার দিকে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে মারা যায় 10 বছর বয়সী আইমান। দুপুর 1টার দিকে মৃত্যু হয় 7ম শ্রেণীতে পড়ুয়া মাকিন সরকারের। সরকারি হিসেবে এখন প্রাণহানি দাঁড়ালো 33-এ। বিকেলে সংবাদ সম্মেলনে বার্ন ইনস্টিটিউটের ভারপ্রাপ্ত পরিচালক জানান, এই মুহূর্তে সিভিয়ার ক্যাটাগরিতে রোগী ভর্তি রয়েছেন 10 জন। ইন্টারমিডিয়েট ক্যাটাগরিতে ভর্তি 25 জনের মধ্যে 13 জনকে কেবিনে স্থানান্তর করা হয়েছে। ক্রিটিক্যাল পেশেন্ট আছে 5 জন, সিভিয়ার পেশেন্ট আছে 10 জন, আর ইন্টারমিডিয়েট গ্রুপে আছে 25 জন। তো এই ইন্টারমিডিয়েট গ্রুপে যে 25 জন আছে তাদের মধ্যে আমরা 10 জনকে পোস্ট অপারেটিভে রেখেছি। শনিবার 4 থেকে 5 জন রোগীকে রিলিজ দেওয়া হতে পারে বলেও জানান তিনি। আগামীকাল আমাদের প্ল্যান আছে 4 থেকে 5 জন রোগীকে আমরা ছুটি দিয়ে দেব এবং পরবর্তীতে আরও প্রতিদিনই আমরা কিছু সংখ্যক রোগীকে ছুটি দিতে পারবো বলে আমরা আশা করছি। এর মধ্যে একটা ভালো খবর আছে আমাদের, যে ভেন্টিলেশনে ছিল যে কয়জন, তাদের মধ্যে 2 জনকে আমরা টিউবে আছে, কিন্তু তারা সজাগ অবস্থায় নিজেরা নিঃশ্বাস নিতে পারছে। সরকারি হিসেবে রাজধানীর বিভিন্ন হাসপাতালে এখনও চিকিৎসাধীন রয়েছেন 50 জন। মাহবুব হাসান রিপন, মোহনা সংবাদ, ঢাকা। একটি দুর্ঘটনায় নিভিয়ে দিল একটি পরিবারের আলো, পরিবারের সব স্বপ্নই ভেঙে দিল মাইলস্টোন ট্র্যাজেডি। রাইসামণি, ফুলের মতো নিষ্পাপ সুবাসিত এক প্রাণ। মাইলস্টোন দুর্ঘটনায় সে আজ শুধুই স্মৃতি। বিমান বিধ্বস্তের 4 দিন পর মিলেছে নিখোঁজ রাইসার খোঁজ। শামীমুজ্জামান চৌধুরীর গল্পে বিস্তারিত, ক্যামেরায় ছিলেন সুজন মিয়া। আমি যে মা সহ্য করতে পারতেছি না ওই আগুনের শিখা। ওরে বাবা, ওইভাবে আগুন জ্বলতেছে, আমার বাকি যদি ওই রুমে থাকে, আমার বাকির একটু জ্বর হলে আমার হাত ছাড়ে না। আমার সেই পাখি ওইরকম জ্বলতে আগুনের মধ্যে কি করতেছে, তখন আমি হাওমা করে কাঁদি। বিমান বিধ্বস্ত হয়ে যখন তার ছোট্ট প্রাণটি ঝরে গেল, ভেঙে পড়ল পুরো পরিবার। 7 রঙের তুলি দিয়ে রাইসা কল্পনায় আঁকত ছবিগুলো। মাত্র 7 বছর বয়সী রাইসা জানতই না একটা সাদা কফিনই হবে তার জীবনের শেষ ক্যানভাস। আইসক্রিম খেতে চাইছিল, আইসক্রিম কিনে দিতেও পারে নাই। আমার বড় মেয়েটা পাথরের মতো হয়ে গেছে। চঞ্চল প্রাণবন্ত, যার মুখ ভর্তি হাসি দিয়ে পুরো পরিবারকে করত আলোকিত, আজ সেই ঘরেই শুধুই নীরবতা। ছোট ছোট পায়ে দৌড়ে বেড়ানোর শব্দটা আর শোনা যায় না। রাইসা যদি একাও বাসায় থাকে, মনে হয় আমার পুরো বাসাটা নাড়াই খায়। এত চালু, চারিপাশে যেখানে তাকায় আমার রাইসার স্মৃতি, আমার রাইসা আমি কোনো দিন ভুলতে পারবো না। রুই মাছ ছিল রাইসার প্রিয় খাবার, সে ছিল সবার প্রিয়। আমি জিজ্ঞেস করছিলাম, আম্মু তুমি কি দিয়ে ভাত খাবা? তা বলতেছে, তুমি কি রান্না করছো আম্মু? বলছে, আমি মুরগির মাংস রান্না করছি, রুই মাছ রান্না করছি, তুমি কি দিয়ে খাবা? তা বলতেছে, আমি আজকে রুই মাছ দিয়েই খাবো। রুই মাছটার অনেক, মাছের মধ্যে রুই মাছটা চিংড়ি মাছটার অনেক প্রিয় খাবার।
ঘরে আর রাইসার হাসির শব্দ নেই, চারদিকে শুধু স্মৃতিগুলো ছড়িয়ে আছে। খাট, জামা, খেলনা আর খেলার পুতুল সবই এখন শোকের প্রতীক। মা বাবার চোখে ঘুম নেই, রাত নামলেই অপেক্ষায় থাকেন, হয়তো ঘরের দরজায় আবারও ডাক দেবে মা, আম্মু। যে স্কুলে ভালো ভবিষ্যৎ গড়ার জন্য আমার পাখির আমি পড়াইছি, সেই স্কুলেই আমার পাখি শেষ হয়ে গেছে। গল্প বলার দিনেই নিখোঁজ রাইসার লাশ শনাক্ত হয়। ফরিদপুরে চিরনিদ্রায় শায়িত হলো প্রাণচঞ্চল আদরের রাইসা। শামীমুজ্জামান চৌধুরী, মোহনা সংবাদ, ঢাকা। নির্বাচন যত বিলম্বিত হবে সরকার ততই প্রশ্নের মুখে পড়বে বলে মন্তব্য করেছেন বিএনপি নেতারা। নতুনভাবে দেশ বিনির্মাণের রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বানও জানান তারা। মাইলস্টোনে বিমান বিধ্বস্ত হয়ে নিহত পাইলট, শিক্ষক ও শিক্ষার্থীদের পরিবারের সাথে শুক্রবার দেখা করতে গিয়ে এসব কথা বলেন তারা। মুদাসির মামুনের ডেস্ক রিপোর্ট। বিমান বিধ্বস্তের ঘটনায় নিহত পাইলট ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলামের ঢাকা সেনানিবাসে বাসায় যান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দলের চেয়ারপারসন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে তৌকির পরিবারের শোক ও সমবেদনা জানান তিনি। বিমান দুর্ঘটনায় নিহত মাইলস্টোন শিক্ষার্থী নুসরাত জাহান আনিকার পরিবারের প্রতি সহমর্মিতা জানাতে যান বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায়। প্রশিক্ষণ বিমানটি কেন জনবহুল এলাকায় উড়ানো হলো সেই প্রশ্ন রাখেন তিনি। বলেন, সমন্বয়হীনতা আর অভিজ্ঞতার অভাবে নানা বিতর্কে জড়িয়ে পড়েছে অন্তর্বর্তী সরকার। সরকারের মধ্যে সমন্বয়হীনতা আছে, অভিজ্ঞতারও ঘাটতি আছে। সত্যিকার অর্থে ছাড় করতো সরকার পরিচালনার ক্ষেত্রে, তাহলে অনেক বিতর্কের জন্ম দিত। একটা নির্বাচিত সরকারের দায়বদ্ধতা থাকে, কিন্তু অনির্বাচিত সরকারের দায়বদ্ধতা থাকে না। বিমান দুর্ঘটনায় নিহত মাইলস্টোন স্কুলের শিক্ষার্থী দুই ভাই বোন নাজিয়া ও নাফির পরিবারের সাথে সাক্ষাৎ করেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। শোকাতুর পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে শিশুদের কবরের উপর 2 বছর পরে যাতে অন্য কারো কবর না দেওয়া হয় সে দাবি জানান তিনি। সবাইকে আমি এটা জানাবো স্থায়ীভাবে। এদিকে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার সোহাগপুর মাইলস্টোন কলেজের নিহত শিক্ষক মাসুকা বেগমের কবরে শ্রদ্ধা জানান বিএনপির যুগ্ম মহাসচিব শহীদুদ্দিন চৌধুরী অ্যানি। এ সময় তিনি বলেন, গত 15-16 বছরে যারা দুর্নীতি, গুম, খুনে জড়িত ছিল তারা এখন অপরাজনীতি শুরু করেছে। যারা বিগত 15-16 বছর দুর্নীতি, দুঃশাসন, হত্যা, গুম, খুনের সঙ্গে জড়িত ছিল তারা একটা অপরাজনীতি শুরু করেছে। হয়তো পারে নাই, কিন্তু তাদের ষড়যন্ত্র শেষ হয় নাই। দুর্ঘটনার পরের দিনে আপনারা লক্ষ্য করেছেন সচিবালয়ে একটা মিছিল এবং মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের সামনেও একটা মিছিল। তাদের উদ্দেশ্য প্রণোদিত ষড়যন্ত্রমূলক কথাবার্তা এবং স্লোগান। ইতিমধ্যে অনেকে গ্রেপ্তার করেছে, আরও হয়তো গ্রেপ্তার করবে পুলিশ। বিমান দুর্ঘটনায় নিহত শিক্ষক মেহেরিন চৌধুরীর পরিবারের প্রতি সমবেদনা জানাতে নীলফামারী জলঢাকার বগলাগাড়ি গ্রামে যায় মহিলা দলের কেন্দ্রীয় সভাপতি আফরোজা আব্বাসের নেতৃত্বে একটি প্রতিনিধি দল। মেহেরিন চৌধুরীর আত্মা মাগফিরাত কামনার দোয়া করেন তারা। মুনতাসির মামুন, মোহনার সংবাদ। গত 54 বছরে দেশের কোনো নাগরিকের প্রতি অবিচার করেনি জামায়াত। শুক্রবার মহানগর দক্ষিণ জামায়াতের রোকন সম্মেলনে এমন দাবি করেছেন দলের আমির ডাক্তার শফিকুর রহমান। দল ও জাতির সংকটে জামায়াতের কোনো নেতা দেশ ছেড়ে পালায়নি বলেও জানান তিনি। আরও জানাচ্ছেন ওবায়দুল হক মারুফ। এবং আল্লাহর উপর ভরসা করে আল্লাহর সাহায্য নিয়ে রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জামায়াত ইসলামী ঢাকা মহানগর দক্ষিণের রোকন সম্মেলন। এতে সভাপতিত্ব করেন দক্ষিণের আমির নুরুল ইসলাম বুলবুল। সার্বিকভাবে সহযোগিতা করেছেন, এই জন্য আপনাদের প্রতি আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাচ্ছি। জামায়াতের কোনো নেতাকর্মীর বিরুদ্ধে ভিন্ন ধর্মাবলম্বীদের সম্পদ দখল কিংবা নির্যাতনের কোনো অভিযোগ নেই দাবি করে দলটির আমির বলেন, জামায়াত যেভাবে দল নিয়ন্ত্রণ করছে সেভাবে দেশও নিয়ন্ত্রণ করতে পারবে। আমরা আশা করি এই দলের হাতে আল্লাহ যদি দেশ পরিচালনার দায়িত্ব দেন, এখন আমরা দল নিয়ন্ত্রণ করেছি, আমরা ইনশাআল্লাহ দেশও নিয়ন্ত্রণ করতে পারব। আমরা যখন নিজেরা ঘুষ খাবো না, যখন চাঁদা দাবি করব না, যখন আমরা দখলদারিতে যাব না, তখন আশা করি বাকি সকলে বার্তা পেয়ে যাবেন এবং সকলের কান খাড়া হয়ে যাবে।
চাকরি, ব্যবসা সহ সব ক্ষেত্রে নারীরা সমাজ ও দেশের উন্নয়নে ভূমিকা রাখবে জানিয়ে ডাক্তার শফিক বলেন, তাদের জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত করবে জামায়াতে ইসলামী। আমাদের মা বোনরা ঘর থেকে বের হয় না, সমাজের বিভিন্ন পেশায় তারা কাজকর্ম করে না, আত্মীয় স্বজনের বিপদ আপদ হলে তারা দৌড়ে যায় না, তারা সমাজের উন্নয়নে অবদান রাখে না, তারা শিক্ষা প্রতিষ্ঠান, সর্বোচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে লেখাপড়া করে না, তারা লেখাপড়া করায় না, সবই করে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সব কিছুর সুযোগ যত সাহাবিয়া ছিলেন, উম্মাতুল মুসলিমিন ছিলেন, সবার জন্য খুলে দিয়েছিলেন। মানবতার কল্যাণে ইসলাম ও দেশপ্রেমিক সকলকে সঙ্গে নিয়ে পথ চলতে চান বলেও জানান জামায়াত আমির। আমাদের সমস্ত রাজনীতি হবে মানুষের জন্য, মানবতার জন্য, সবাইকে সাথে নিয়ে সমাজ বদলের আশা অন্তরে রাখে। এ পথে যত চ্যালেঞ্জ বাধা আল্লাহ যেন সবগুলা দূর করে দেন। ওবায়দুল হক মারুফ, মোহনা সংবাদ, ঢাকা। শেখ হাসিনার চাপিয়ে দিয়ে যাওয়া ফিটনেসবিহীন রাষ্ট্র সংস্কারে কাজ করছে এনসিপি মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। ভবিষ্যৎ প্রজন্মকে এমন ফিটনেসবিহীন রাষ্ট্র দিয়ে যেতে চান না বলেও মন্তব্য করেন তিনি। আর মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন, আওয়ামী লীগের চ্যাপ্টার ক্লোজ করেই এনসিপি উঠে এসেছে। প্রতিনিধিদের তথ্যে ডেস্ক রিপোর্ট। জুলাই গণ অভ্যুত্থানের বর্ষপূর্তিতে মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে সুনামগঞ্জ ও সিলেটে পদযাত্রা করে জাতীয় নাগরিক পার্টি। দুপুরে সুনামগঞ্জ শহরের আলফাত স্কয়ারে পথসভায় এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, মুজিববাদের কবর হয়েছে, ফ্যাসিস্টদের আর কখনো ফিরতে দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি। আমরা এমন একটা দেশে বসবাস করি যেখানে মানুষেরও ফিটনেস থাকে না, রাষ্ট্রেরও ফিটনেস থাকে না। শেখ হাসিনা একটা ফিটনেসবিহীন রাষ্ট্র আমাদের উপর চাপিয়ে দিয়ে গিয়েছে, এই প্রজন্মের উপর চাপিয়ে দিয়ে গিয়েছে। আমরা বলেছি এই প্রজন্ম, আমরা ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটা ফিটনেসবিহীন রাষ্ট্র দিয়ে যেতে পারি না। সন্ধ্যায় কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে পথসভা করে এনসিপি। সেখানে নাহিদ ইসলাম বলেন, সিলেটের গ্যাস, পাথর ও খনিজ সম্পদে দেশের উন্নয়ন হলেও সিলেটবাসী বরাবরই বঞ্চিত। প্রবাসীদের ঘামে দেশের অর্থনীতির চাকা ঘুরছে মন্তব্য করে তাদের ভোটাধিকার নিশ্চিত করতে এনসিপি আন্দোলন করছে বলেও জানান তিনি। আমার সিলেটি প্রবাসীর ভাইয়ের ঘামে বাংলাদেশের অর্থনীতির চাকা ঘুরে। আমরা সেই সকল প্রবাসী ভাইদের ভোটাধিকারের জন্য কথা বলছি। আমরা বিশ্বাস করি, আমরা চাই সিলেট সহ বাংলাদেশের সকল প্রবাসীরা বাংলাদেশের নীতি নির্ধারণের অংশ হবে। আর দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ এনসিপির হাতকে শক্তিশালী করার জন্য সবার প্রতি আহ্বান জানান। ফ্যাসিবাদের কবর রচনা করে এনসিপি উঠে এসেছে, আওয়ামী লীগের চ্যাপ্টার ক্লোজ করে এনসিপি উঠে এসেছে। আপনারা এনসিপির হাতকে শক্তিশালী করুন। পথসভায় আরও বক্তব্য রাখেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি সহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা। তাহসিন তারিন, মোহনা সংবাদ। রাজধানীর নিত্যপণ্যের বাজারে অস্থিরতা যেন কাটছেই না। বাড়তি দামে চালের বাজার স্থিতিশীল হলেও সরবরাহ সংকটের অজুহাতে চড়া মাছ, ডাল, সবজি, তরকারি বাজার। কোনোভাবেই কমছে না কাঁচামরিচের ঝাল। নতুন করে সেঞ্চুরি হাঁকিয়েছে শশা। এই অবস্থার জন্য বাজার তদারকির ঘাটতিকেই দুষছেন ক্রেতা বিক্রেতারা। রেজা খানের রিপোর্ট। রাজধানীর বাজারে বেশিরভাগ মুদিপণ্যের দাম স্থিতিশীল, তবে মসুর ডালের দাম কেজিতে 15 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 145 টাকায়। এর সঙ্গে বেড়েছে নারিকেল তেল ও চা পাতার দাম। মসুর ডাল ভালোটা, চিকনটা 1 কেজিতে 15 টাকা করে কেজিতে বাড়ছে। তারপর চা পাতা বাড়ছে আপনার 1 প্যাকেটে 70 থেকে 18 টাকা করে। নারিকেল তেল এগুলোর দাম বাড়ছে একটাতে 10 টাকা 20 টাকা করে। ঈদের পরে বেড়ে গিয়ে স্থিতিশীল আছে সব ধরনের চালের দাম। বর্তমান বাজারটা ওইটাই আছে, মাঝখানে একটু দাম বাড়ার চেষ্টা করছিল কিন্তু পরে দাম বাড়ায় নাই। ডিমের ডজন 120 টাকায় স্থিতিশীল। গরুর মাংস বিক্রি হচ্ছে 750 টাকায়। আগের দামেই বিক্রি হচ্ছে মুরগি। ব্রয়লার 160, সোনালী 300 আর দেশি 580 টাকা। আপনার গত সপ্তাহে যেই দাম ছিল এই দামই আছে। তবে মাছের বাজার বরাবরের মতোই চড়া। সরবরাহ কম থাকার অজুহাতে ঊর্ধ্বমুখী সব ধরনের মাছের দাম, যা সীমিত আয়ের মানুষের নাগালের বাইরে। আমদানি কবে বাদ, শুক্র শনিবার দুদিনে একটু দাম এমনি বেশি থাকে, গাড়িও বেশি, বাজারও বেশি। 1000, 1200, 1500 সব বড় লোকের জন্য। মাছের মৌসুম
নদীতেই কোনো মাছ পাওয়া যাইতেছে না। কাঁচামরিচের দাম এখনো চড়া, বিক্রি হচ্ছে 240 টাকা কেজি। টমেটো, গোলবেগুন, শশা সহ কয়েকটি সবজির দাম 100 টাকার উপরে। শশা 120 টাকা দেশিটা, হাইব্রিডটা আছে 80 টাকা, গাজর দেশিটা 60 টাকা, চাইনিজটা 140, কাকরোল 60, ভেন্ডি 60। আপনারা তো বলে আপনাদের চাকরি থাকবে না, থাকবে মিডিয়া কি আপনার সেই স্বাধীনতা আছে নাকি আপনাদের? এটা করলে এগুলো বলে লাভ নেই। দাম কখনোই কমে না, দাম সবসময় বাড়ে। না, খুব একটা যে পরিবর্তন তারা দুই একটা হয়তো কমে আবার আরেকটা বাড়ে, খুব একটা যে পরিবর্তন আমরা দেখি না কোনো কিছুতেই। বাজার নিয়ন্ত্রণে তদারকি জোরদার করার দাবি জানিয়েছেন ভোক্তারা। সারা বাংলাদেশে কোনো লোক আছে বলে মনে হয় না বাজার তদারকি করার জন্য। রেজা খান, মোহনা সংবাদ, ঢাকা। এবার জুলাই গণঅভ্যুত্থান নিয়ে আমাদের বিশেষ আয়োজন রক্তাক্ত জুলাই। বৈষম্য নিরসনের আন্দোলনে হাসিনা সরকারের পতন হলেও দেশ থেকে বৈষম্য দূর হওয়ার কোনো লক্ষণ দেখছেন না জুলাই যোদ্ধারা। এতে হতাশা জানিয়ে অন্তর্বর্তী সরকার ও রাজনৈতিক দলগুলোকে জনকল্যাণমুখী সংস্কারের তাগিদ দিয়েছেন তারা। অন্যদিকে রাজনৈতিক দল ক্ষমতায় আরোহণের আগেই মৌলিক সংস্কারের পরামর্শ দিয়েছেন সমাজ বিজ্ঞানী ও রাজনীতিকরা। রাষ্ট্র সংস্কার নিয়ে উষা ফেরদৌসের 2 পর্ব ধারাবাহিকের প্রথম কিস্তি আজ। টানা 16 বছরের শাসনামলে সাংবিধানিক সহ গুরুত্বপূর্ণ সব প্রতিষ্ঠান ধ্বংস করে দিয়েছে আওয়ামী লীগ সরকার, বিশেষ করে নির্বাচন ব্যবস্থা ও এতে নির্লজ্জ হস্তক্ষেপ। জনপ্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীকে দলীয়করণের মতো ঘটনায় মুহাখ্যাপা সাধারণ মানুষ। তাই জুলাই গণ অভ্যুত্থানে শেখ হাসিনার সাম্রাজ্যের পতনের পর দাবি ওঠে রাষ্ট্র সংস্কারের। হাসিনা সরকার যে একটা নিজের স্বেচ্ছাচারী সিস্টেম বানিয়েছিল সেটা ভেঙে ফেলতে, আচ্ছা এটারই একটা সংক্ষিপ্ত শব্দ আমরা ইউজ করতেছি এখন, সেটা হচ্ছে সংস্কার। যে প্রত্যাশার জন্য হয়েছিল আমার মনে হয় আমরা তার 50% এখনো ফিল আপ করতে পারিনি, এখনো এটার অনেক সংস্করণ দরকার। জুলাই যোদ্ধারা বলছেন রাজনৈতিক পট পরিবর্তনের পর নতুন করে স্বৈরতন্ত্রের উত্থান ঠেকাতে রাষ্ট্রের সব প্রতিষ্ঠানকেই ঠেলে সাজাতে হবে। যদিও প্রশাসন চেঞ্জ হয়েছে, ছাত্রবান্ধব হয়েছে, বাট আমাদের যে সব দাবি ছিল তারা সবকটা ফুলফিল আমরা এখনো হয় নাই। অনেকাংশে ভালো হয়েছে আন্দোলনের ফলে পরবর্তী অবস্থায়, কিন্তু মানে দৃশ্যমান অগ্রগতি ওইরকম আমি দেখতে পাই না। সংস্কার একটি চলমান প্রক্রিয়া যা রাতারাতি করা সম্ভব নয়, তবে রাজনৈতিক সরকার ক্ষমতায় আসার আগে দ্রুত কিছু মৌলিক সংস্কার করা প্রয়োজন বলে মনে করেন সমাজবিজ্ঞানীরা। এই সরকার যেহেতু শহীদদের রক্তের বিনিময়ে পাওয়া সরকার, তো সেখানে সংস্কারের একটা আকাঙ্ক্ষা মানুষের মাঝে আছে। 5-6টা সংস্কার কমিশন করা হয়েছে এবং তারা তাদের রিপোর্ট দিয়েছে, এবং এই রিপোর্টগুলোর মাধ্যমে আমরা আমাদের যে বাংলাদেশ যে এতদিন যে একটা বিভিন্ন যে সমস্যায় ভুগছিল সেগুলো কিন্তু আমরা এখন জানি আগের থেকে। রাজনীতিবিদদের মতে স্বাধীনতার 55 বছরে যা করা সম্ভব হয়নি, জুলাই গণ অভ্যুত্থানের পর রাষ্ট্র সংস্কারের সেই দাবি বাস্তবায়নের এখনই উপযুক্ত সময়। বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে উত্তম একটি সময় আমরা পাস করছি। এ সময় মৌলিক বিষয়গুলোতে সংস্কার অত্যন্ত জরুরি, বিশেষ করে আমাদের রাজনীতি, আমাদের শাসননীতি, আমাদের ক্ষমতার ব্যালেন্স, অর্থনীতি, দুর্নীতির ব্যাপারে সব বিষয়ে আমাদের এখানে একটা মৌলিক সংস্কার আনতে হবে। দল নিরপেক্ষ ও জনকল্যাণমুখী সংস্কার সাধনে অন্তর্বর্তী সরকারকেই উপযুক্ত বলে মনে করেন জামায়াতের নায়েবে আমির। উষা ফেরদৌস, মোহনা সংবাদ, ঢাকা। নাটোরের ঝলমলিয়া হাইওয়ে থানার সামনে 2টি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ইসলামী যুব আন্দোলনের জেলা যুব বিষয়ক সম্পাদক আলতাফ রেজা আবির নিহত হয়েছে। এ সময় আহত হয়েছেন ইসলামী আন্দোলনের নেতা মাওলানা মোহাম্মদ আলী। শুক্রবার সন্ধ্যায় এই দুর্ঘটনা ঘটে। হাইওয়ে পুলিশ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। এদিকে একই দিনে চট্টগ্রামের লোহাগড়ায় ট্রাকের চাপায় পিষ্ট হয়ে 3 মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। নিহতদের মধ্যে 2 জন আপন ভাই। শুক্রবার সন্ধ্যা 6টার দিকে উপজেলার পাদুয়া শিকদার দিঘিরপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। চট্টগ্রাম বন্দরের দক্ষতা বাড়ানোর জন্য আন্তর্জাতিক অপারেটর দরকার বলে মন্তব্য করেছেন নৌ পরিবহন উপদেষ্টা এম সাকাওয়াত হোসেন।
শুক্রবার সকালে চট্টগ্রাম বন্দরে নিউ মোরিং কন্টেইনার টার্মিনাল এনসিটি পরিদর্শন শেষে তিনি জানান, চট্টগ্রাম বন্দরের ট্যারিফ 30% পর্যন্ত বাড়ানো হয়েছে, আর কন্টেইনার হ্যান্ডেলিং বেড়েছে 13%। এতে বন্দরের কার্যক্রমের গতি এসেছে বলেও মন্তব্য করেন উপদেষ্টা। আগের থেকে অ্যাভারেজ 30% ইনক্রিজ হয়েছে ভলিউম। এটা কিন্তু একটা বড় ধরনের অগ্রগতি। আমরা আশা করব যে এই অগ্রগতিটাকে যারা আগে আসবে তারাও যেন ধরে রাখে। এবং চট্টগ্রাম পোর্ট বাংলাদেশের পোর্ট, চট্টগ্রাম পোর্ট আমাদের সম্পত্তি, এটা আমাদের কাছে থাকবে। যদি কেউ অন্যভাবে প্রোপাগান্ডা করে থাকে, আমি আশা করব যে দেশের স্বার্থে এই ধরনের প্রোপাগান্ডা যেন না করে। সাবেক সংসদ সদস্যদের শুল্কমুক্ত সুবিধায় আনা গাড়ি নিলামের পরিবর্তে বিক্রির জন্য নতুন সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন এনবিআর চেয়ারম্যান আব্দুর রহমান খান। শুক্রবার দুপুরে চট্টগ্রাম কাস্টমস হাউসে এক বৈঠক শেষে তিনি বলেন, জলের দরে এসব গাড়ি বিক্রি করতে চান না তারা। অচিরেই এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। এনবিআর চেয়ারম্যান আরও জানান, চট্টগ্রাম কাস্টমস হাউসের সেবাকে দ্রুত, সহজ ও ঝামেলামুক্ত করতে আধুনিক ক্লাউড বেজ কাস্টমস ম্যানেজমেন্ট সফটওয়্যার আনা হচ্ছে। আমরা মডার্ন টেকনোলজি নিয়ে, যেখানে কোনো ডাউন টাইম হবে না, সারাক্ষণ অন থাকবে, এটা ক্লাউড বেসড হবে, সে ধরনের একটা নতুন সফটওয়্যার তৈরি করার উদ্যোগ আমরা নিয়েছি। যখন আমাদের এই কাস্টমস ম্যানেজমেন্টের নতুন সফটওয়্যারটা হয়ে যাবে, কমপ্লিট হয়ে যাবে, তখন আমরা যেটা করব সেটা হচ্ছে পাইলটিং করব, অল্প অল্প জায়গায় চালু করব। শেরপুরের নালিতাবাড়ি উপজেলার নাকুগাঁও সীমান্ত দিয়ে 21 জন রোহিঙ্গাকে বাংলাদেশে পুশিন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। তাদের মধ্যে 5 জন পুরুষ, 5 জন নারী ও 11 জন শিশু রয়েছে। বৃহস্পতিবার গভীর রাতে তাদের বাংলাদেশে ঠেলে দেওয়া হয়। ময়মনসিংহ ব্যাটালিয়ন 39 বিজিপির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদি হাসান জানান, তারা 2017 সালে কক্সবাজারের উখিয়া বালুখাড়ি রোহিঙ্গা ক্যাম্প থেকে পালিয়ে ভারতের জম্মু কাশ্মীরে যায়। সেখানে শ্রমিক হিসেবে হোটেল ও বাসাবাড়িতে কাজ করত তারা। 71 মিডিয়া আইকনিক অ্যাওয়ার্ড পেয়েছেন মোহনা টেলিভিশনের বিনোদন প্রতিবেদক মিসবা রহমান। শুক্রবার সন্ধ্যায় তার হাতে এই সম্মাননা তুলে দেয়া হয়। এ সময় আজীবন সম্মাননা পেয়েছেন বাংলা চলচ্চিত্রের গুণী অভিনেত্রী দিলারা জামান। আরও জানাচ্ছেন মিশাল বিনতে আনোয়ার। শুক্রবার সন্ধ্যায় রাজধানীর স্কাই সিটি হোটেলের 71 মিডিয়া ভিশনের 18তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে অ্যাওয়ার্ড প্রোগ্রামের আয়োজন করে সংস্থাটি। এ সময় অর্থনৈতিক উদ্যোক্তা, শোবিজ, সাংস্কৃতিক, শিক্ষা ও গণমাধ্যম সহ 20টি ক্যাটাগরিতে সফল ব্যক্তিদের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিচারপতি মীর হাসমত আলী। আজকের এই সন্ধ্যায় আরো অনেক আনন্দে ভরে উঠত যদি দুদিন আগের এই মর্মান্তিক ঘটনা আমাদের জীবনে না ঘটত। আজকের এই প্রাপ্তি আমি তাদের জন্য উৎসর্গ করলাম। এটা মেনটেন করা খুবই দুরূহ ব্যাপার, কারণ এটাকে কন্টিনিউ করা, এটা একটি অ্যাওয়ার্ড মানে কি, আমাকে নিজেকে আরও অনেক বেশি পরিমিত, অনেক বেশি শালীনত হতে হবে। অ্যাওয়ার্ড তো সবসময়ই আমাদের জন্য অনেক ইন্সপায়ারিং, আর এরকম একটা অনুষ্ঠানে আমাকে ডেকে সম্মাননা দিয়েছে, এটা আমার জন্য অনেক বড় একটা ব্যাপার। এই পুরস্কারটা আমি বিমান দুর্ঘটনায় যারা নিহত হয়েছেন মাইলস্টোনের বাচ্চাদের জন্য উৎসর্গ করলাম। এ সময় দেশের শোবিজ ও সংস্কৃতি অঙ্গন নিয়ে কাজ করায় মোহনা টেলিভিশনের বিনোদন প্রতিবেদক মেজবা রহমানের হাতে অ্যাওয়ার্ড তুলে দেওয়া হয়। 71 মিডিয়া আইকনিক অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে, এটা আসলে মেইনলি বিনোদন সাংবাদিকতার জন্য আসলে দেওয়া হয়েছে। আমরা যারা বিনোদন রিপোর্টার থাকি তারা কিন্তু সারা বছর বিভিন্ন অনুষ্ঠান কাভারেজ করে থাকি, তো সেই জায়গা থেকে অনেক পরিশ্রম থেকে অনেক কটু কথাও শুনে থাকি। তো আমার আজকের এই অ্যাওয়ার্ডটি কিন্তু আমার সেই সকল গণমাধ্যমকে, বিশেষ করে যারা বিনোদন বিটের সাংবাদিক রয়েছেন তাদের উদ্দেশ্যে আমি আসলে ডেডিকেটেড করতে চাচ্ছি। আমি চেষ্টা করব সামনে আরও ভালো ভালো কাজ করার জন্য এবং দেশের সংস্কৃতি অঙ্গনকে আরও এগিয়ে নেওয়ার জন্য। এ সময় কাজের স্বীকৃতি স্বরূপ সমাজের আরও গুণী মানুষকে সম্মাননা দেওয়া উচিত বলে মনে করেন সবাই। মিশাল বিনতে আনোয়ার, মোহনা সংবাদ। আন্তর্জাতিক প্রসঙ্গ। গাজা জুড়ে ইসরায়েলি হামলায় আরও 89 জন নিহত হয়েছে, আহত হয়েছে 4.5 শতাধিক। 21 মাসের বেশি সময় ধরে চলা এ বর্বরতায় প্রাণহানি ছাড়িয়েছে 59,500। এদিকে গাজার চলমান পরিস্থিতিতে উদ্বেগ প্রকাশ করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। অন্যদিকে থাইল্যান্ড ও কম্বোডিয়া সীমান্তে দুই পক্ষের গোলাগুলি অব্যাহত রয়েছে।
এতে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে 16 জনে। কাজী শাহরিনের ডেস্ক রিপোর্ট। গাজায় বর্বরতার সকল সীমা ছাড়িয়ে দিয়েছে দখলদার ইসরায়েল। বিমান হামলা, ত্রাণ অবরোধ কিংবা ত্রাণ বিতরণের নামে মৃত্যুর ফাঁদ পেতে নারী শিশু হত্যা সব নৃশংসতাই চালাচ্ছে বর্বর নেতানিয়াহু সেনারা। সংবাদ মাধ্যম আল জাজিরা বলছে, গাজার বিভিন্ন স্থানে ত্রাণ বিতরণ কেন্দ্রে আরও 19 ফিলিস্তিনিকে গুলি করে হত্যা করেছে তারা। বৃহস্পতিবার সারাদিনে ইসরায়েলি তাণ্ডবে প্রাণ গেছে আরও 89 ফিলিস্তিনির, আহত হয়েছে 4.5 শতাধিক। এছাড়া অপুষ্টিতে মারা গেছে আরও 2 জন। 21 মাসের এ বর্বরতায় প্রাণহানি ছাড়িয়েছে 59,500। এদিকে গাজার চলমান পরিস্থিতিকে অবর্ণনীয় উল্লেখ করে উদ্বেগ জানিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমার। উপত্যকাটিতে ভয়াবহ মানবিক সংকটের বিষয়ে তিনি বলেন, গাজায় যে দুর্ভোগ চলছে তা কোনোভাবেই সমর্থনযোগ্য নয়। আর আগামী সেপ্টেম্বরে অনুষ্ঠিত জাতিসংঘের সাধারণ পরিষদে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবার ঘোষণা দিয়েছেন ফরাসি প্রেসিডেন্ট ইম্যানুয়েল ম্যাক্রন। অন্যদিকে থাইল্যান্ড কাম্বোডিয়ার মধ্যে দ্বিতীয় দিনের মতো সংঘর্ষ অব্যাহত রয়েছে। শুক্রবার ভারী কামান দিয়ে একে অপরের দিকে পাল্টাপাল্টি হামলা চালায় দুদেশ। বার্তা সংস্থা রয়টার্সের তথ্য মতে দ্বিপাক্ষিক আক্রমণে এখন পর্যন্ত 16 জন নিহত হয়েছে এবং আহত হয়েছে আরও অনেকে। কাজী শাহরিন, মোহনা সংবাদ। ভারতের রাজস্থানের ঝালাওয়াড়ে একটি সরকারি স্কুলের ছাদ ধসে অন্তত 7 শিশু নিহত হয়েছে। আহত হয়েছে আরও 28 শিশু। ধ্বংসস্তূপের নিচে এখনও আটকে আছে 40 জন। ভারতীয় সংবাদ মাধ্যম বলেছে, মনোহর থানার পিপলতি সরকারি বিদ্যালয়ে শুক্রবার সকাল 8:30টার দিকে এই দুর্ঘটনা ঘটে। একতলা ভবনের ছাদ ধসের সময় শিক্ষক ও কর্মচারী ছাড়াও ক্লাসের ভেতরে প্রায় 60 জন শিশু ছিল। এদিকে সিরিয়ায় উত্তর পশ্চিমাঞ্চলে একটি অস্ত্র গুদামে ভয়াবহ বিস্ফোরণে প্রাণ গেছে 12 জনের। এতে আহত হয়েছে 157 জন। বিস্ফোরণের কারণ সম্পর্কে এখনও কিছু জানা যায়নি। শেষ করব মোহনার সংবাদ যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আর একবার। মাইলস্টোনে বিমান দুর্ঘটনায় আরও 2 শিক্ষার্থীর মৃত্যু, প্রাণহানি বেড়ে 33। বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন 50 জন। নির্বাচন বিলম্বিত হলে প্রশ্নের মুখে পড়বে সরকার, মন্তব্য বিএনপি নেতাদের। সব দলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান। সবার জন্য নিরাপদ দেশ গড়তে চায় জামায়াত, জানালেন শফিকুর রহমান। আওয়ামী লীগের চ্যাপ্টার ক্লোজ করেই উঠে এসেছে এনসিপি, বললেন হাসনাত। এবং অস্থিরতা কাটছে না নিত্য বাজারে, বাড়তি দামে চাল স্থিতিশীল হলেও চড়া সবজি মাছ তদারকি না থাকার অভিযোগ। এই ছিল মোহনার সংবাদে। মোহনার সবশেষ খবর সবার আগে জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক, ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।